একদমই তাই। যখন ওগুলো সিডলিং রিপোর্টিং হয়ে যাওয়ার পরে যখন ওগুলো সেকেন্ড রিপোর্টিংয়ের মতন সাইজে চলে আসে তখন এইরকম ট্রেতে রিপোর্টিং করা হয়। এটা ছোট ট্রে, এখানে 80খানা করে গাছ ধরে। তারপরে আসছে অ্যাস্ট্রোফাইটাম অ্যাস্টেরিয়াস 5 রিবস ফুকুরু। কেন 5 রিবস বলা হচ্ছে ছোটো করে বুঝিয়ে দিই। 1 2 3 4 5টা রিবস আছে এবং ভালো করে দেখলে দেখবেন 2টো রিবসের মাঝখানে একটা ভাঙা ভেঞ্জ আছে। এটার জন্য এটাকে বলা হচ্ছে 5 রিবস ফুকুরু। ঠিক আছে, এইটা হলো অ্যাস্ট্রোফাইটাম অ্যাস্টেরিয়াস সুপার কাবুটো। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাস্ট্রোফাইটাম অ্যাস্টেরিয়াস 5 রিবস ফুকুরু স্টার শেপ। কেন বলা হচ্ছে দেখুন, 5 রিবসের যে 5টা বলেছিলাম 1 2 3 4 5 5টা আছে, প্রত্যেকটা রিবসের মাঝখানে ভাঙা আছে, কিন্তু সাইডগুলো এরকম ঢুকে যাচ্ছে। এটা যত বড় হবে তত তারার মতন দেখতে হবে, তাই এটাকে বলা হচ্ছে স্টার শেপ। নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। শুধুমাত্র ক্যাকটাস করে নিজে স্বনির্ভর হওয়া, আজকে আমরা এসেছি সেই রকম একজন গুণী মানুষের কাছে। দেখুন, ছাদের ওপরে ছোট্ট একটি অসাধারণ ক্যাকটাস হাউস গড়ে তুলে নিজের জীবন জীবিকাকে সম্পূর্ণরূপে নির্বাহ করছেন। ক্যাকটাস করে নিজের জীবন জীবিকাকে নির্বাহ করা, এটি দেখে হয়তো আপনারাও অনেক অনুপ্রাণিত হবেন। আজকের ভিডিওটি মন দিয়ে দেখুন, হয়তো কিছু মানুষের আলোর দিশা দেখাতে পারে এই ভিডিওটি। বন্ধুরা, আমরা কোথায় এসেছি আমরা সরাসরি এই ক্যাকটাস হাউসের ওনারের কাছ থেকে শুনবো। কোথায় এসেছি আমরা? নমস্কার, আমার নাম পূর্ণেন্দু ভট্টাচার্য। আপনারা এখন রয়েছেন হালিশহর বিজনা দিঘির পাড়ে আমার ক্যাকটাস হাবে। বিজনা দিঘির পাড় জায়গাটা বললে অনেকেই বুঝতে পারবেন না, তুমি একটু ডিটেল করে দাও। এই জায়গা নর্থ চব্বিশ পরগনা, উত্তর 24 পরগনার হালিশহর কল্যাণী এক্সপ্রেসওয়ের একদম পাশে স্টেশন। এখান থেকে 5 মিনিটের টোটো বা অটোতে আপনারা চলে আসতে পারবেন। রাস্তায় যদি কারোর কোনো রকম যদি ভিজিট করার দরকার থাকে, কোনো রকম প্রবলেম হলে আমি তাকে সম্পূর্ণ গাইড করে দেবো। আচ্ছা, এখানে এত সুন্দর ক্যাকটাসগুলো দেখছি, কত বছর বয়স থেকে এই ক্যাকটাস করা শুরু? আমি 2018 সাল থেকে ক্যাকটাস করছি। বর্তমানে আমার বয়স 35 বছর, অর্থাৎ প্রায় 7 বছর আগের থেকে আমি করছি ক্যাকটাস। প্রথম থেকে কি ক্যাকটাস করা হতো না? না, প্রথম থেকে ক্যাকটাস করা হতো না। আগে আমি অন্য অনেক রকম গাছ করতাম, সেখান থেকে কিছু অভিজ্ঞতা এবং কিছু পড়াশোনার মাধ্যমে ক্যাকটাসের জন্য নির্দিষ্ট যে অভিজ্ঞতার দরকার হয় সেগুলো সঞ্চয় করে আমি 18 সালে পুরোপুরি ক্যাকটাসের জগতে আসি। আর এখন এই ক্যাকটাস বিক্রি করেই যাবতীয় আমার জীবন ধারণ সম্পূর্ণ এই ক্যাকটাস বিক্রির উপরেই। এরকম একটা ছোট শেড থেকে নিজের পুরো সামগ্রিক সংসারের খরচ চলে আসে? হ্যাঁ, চলে আসে। আমরা চাইবো যে এই ক্যাকটাস কিভাবে করা যায়, কেন ক্যাকটাস করলে অনেক ভালো একটা গাছের জগৎ মানুষের সামনে উন্মোচিত হয়, সেগুলো তুমি আমাদের ডিটেলসে বোঝাও। সবার প্রথমে ক্যাকটাস সম্পর্কে যে একটা ভুল ধারণা মানুষের মধ্যে আছে যে ক্যাকটাস বাড়ির পক্ষে শুভ না, বাস্তুর জন্য শুভ না, সেই ধারণাটাকে নিজের মন থেকে কাটাতে হবে। যে কোনো জীবিকাই যদি সেটা আপনি মন দিয়ে করতে পারেন, সেই জীবিকা আপনার জীবন ধারণের জন্য যথেষ্ট হবে। ক্যাকটাস করাটা আমি যে কারণে সিলেক্ট করেছি, এটা খুব অল্প জায়গার মধ্যে হয়। গাছ প্রচণ্ড হার্ড। অনেকে বলে ক্যাকটাস বাঁচে না, ক্যাকটাস মরে যায় খুব তাড়াতাড়ি। এটা ভুল ধারণা। ক্যাকটাসের জন্য সাধারণ গাছের থেকে কিছু সামান্য ডিফারেন্স নলেজ থাকলেই ক্যাকটাস আপনি দেখবেন সহজে এটা মরে না, উল্টে সার্ভাইভালের চান্স অনেক বেশি। এই কারণের জন্যই আমি ক্যাকটাসটাকে পছন্দ করেছি। আর এর পিছনে পরিশ্রম, যদি আপনি কালেক্টর হিসাবে করেন তাহলে পরিশ্রম খুবই কম। যদি গ্রোহার হিসাবে করতে চান বা জীবিকা জীবন ধারণ করতে চান তাহলে কালেক্টরের থেকে একটু বেশি পরিশ্রম পড়বে। কিন্তু আমি মনে করি অন্যান্য গাছপালা করায় আপনার যতটা পরিশ্রম পড়বে তার থেকে কম পরিশ্রমে এখানে আপনি জীবন ধারণ করতে পারবেন। আচ্ছা, অনেক ব্যবসায়ী এটা মনে করেন যে আমার ব্যবসাটা যেন অন্য কেউ না করে, আর সেক্ষেত্রে কি তুমি এটা বলবে যে অনেক মানুষ এটা করুক? আমি যাদের ইচ্ছা থাকবে তাদেরকে 100 ভাগ আমি বলবো যে এই ব্যবসার মধ্যে আসতে। অন্য কেউ আমার জীবিকা যেন নকল না করে, এটা খুবই নিম্ন মানসিকতার পরিচয়। যদি কেউ মনে করে যে ক্যাকটাস করে জীবিকা নির্বাহন করবে এবং তার আমার কাছ থেকে কোনো রকম সাহায্যের দরকার পড়ে, আমি অলওয়েজ আছি তার জন্য, সব সময় আছি, সব সময় তাকে সাহায্য করব। এখানে কম্পিটিশন করে কোনো লাভ নেই। আমি তাকে জানাবো না, আজকাল গুগল ইন্টারনেটের দুনিয়াতে সে চাইলেই অনলাইনে শিখে নিতে পারবে, তা আমি কেন তাকে শেখাবো না? তার শেখার রাস্তাটা একটু সহজ করতেই পারি।
তাতে ক্যাকটাসের যে বাজার তাতে কিছু কোনো ক্ষতি হবে না। ক্যাকটাসের বাজার শুধুমাত্র ইন্ডিয়াতে না, ইন্ডিয়ার বাইরেও আছে। আমার কাছে এরকম অনেক অর্ডার আসে, আমার কিছু ফাইটো সার্টিফিকেশনের প্রবলেম থাকার জন্য বর্তমানে বাইরে সাপ্লাই করতে পারছি না, বীজ সাপ্লাই করি বাইরে। কিন্তু যদি কেউ সঠিক রাস্তায় এগোয়, এখানে কোনো রকম বাজার নষ্ট হওয়ার কোনো ব্যাপারই নেই। মানে বিপুল বাজার রয়েছে। বিপুল বাজার রয়েছে, বিপুল বাজার। আরও কিছু ছেলে মেয়ে যদি এই কাজে আসে কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আমরা প্রথমে কিছু গাছকে দেখি এবং সেই গাছগুলো সম্পর্কে জানতে চাই। অবশ্যই অবশ্যই। পূর্ণেন্দু, আমরা এই জায়গাটা থেকে শুরু করি। এটা আমরা কি ক্যাকটাস দেখছি? এটা আপনারা দেখছেন, এইটা অ্যাস্ট্রোফাইটাম অ্যাস্টেরিয়াস 5 রিবস ফুকুরু। এটা হাইব্রিড। এটা হলো অ্যাস্টেরিয়াস, অ্যাস্ট্রোফাইটাম অ্যাস্টেরিয়াস, নর্মাল অ্যাস্টেরিয়াস। গাছটা সিঙ্ক আছে, জলের ডেফিসিট হয়েছিল ওই জন্য, তাছাড়া কিন্তু এটা আলাদা কিছু না। তারপরে আপনি এটা যেটা দেখছেন এটা হলো সুপার কাবুটো। এর পরেরটাও সুপার কাবুটো, এটাও সুপার কাবুটো। এইটা হলো ক্যাপ্রিকর্ন। এখানে এটাও কি অ্যাস্ট্রোফাইটাম ক্যাপ্রিকর্ন, ঠিক আছে। এর গায়ে কাঁটা আছে বলে এর নামটা ক্যাপ্রিকর্ন। এটাও সুপার কাবুটো। এটা আপনি যেটা দেখছেন এটা হলো মাইরোস্টিগমা নুডাম ভ্যারিগেটেড। ভ্যারিগেশনের পার্সেন্টেজ কম আছে এখানে, যার জন্য এই গাছটাকে আমি এই জায়গাতে রেখেছি। যখন এর ভ্যারিগেশনের পার্সেন্টেজ বেশি হয়ে যাবে, এটার জায়গা চেঞ্জ হয়ে যাবে। যদি ভবিষ্যতে বাড়ে তাহলে চেঞ্জ হবে, যদি এইরকমই অল্প থাকে তাহলে এখানে থাকবে। যে গাছের মধ্যে সবুজ বেশি থাকবে সেই গাছের টলারেন্স বেশি থাকবে, যে গাছের মধ্যে সবুজ কম সেই গাছের ক্ষমতা কম। আচ্ছা, আমরা ছোটবেলায় পড়েছি যে ক্যাকটাস অভিযোজিত একটা গাছ, মানে গাছের অভিযোজনের ফলে পাতাগুলো কাঁটায় পরিণত হয়েছে। অবশ্যই, মানে মরুভূমিতে যে বাষ্পমোচন কমানোর জন্য এটা একটা অভিযোজন। অবশ্যই। তুমি আমাদের বলো, আমরা এই অ্যাস্ট্রোফাইটামের মধ্যে দেখছি প্রচুর কাঁটা, আবার এই অ্যাস্ট্রোফাইটামটার মধ্যে কাঁটা দেখছি না। আচ্ছা, দেখুন, এগুলো কিন্তু হ্যাবিট্যাট না, এগুলো জার্মানি থেকে ক্লোন হওয়া গাছ, ঠিক আছে। যদি আপনি কাঁটার কথা বলেন, একটা অভিযোজন অবশ্যই, যেটা পাতা পরিবর্তিত হয়ে কাঁটায় রূপান্তরিত হয়েছে বাষ্পমোচন বন্ধ করার জন্য। বর্তমানে ক্যাকটাস আরও পরিবর্তিত হয়েছে, আরও অভিযোজিত হয়েছে। হয়ে কি হয়েছে, আমরা জানি প্রত্যেকটা গাছের পাতায় লেন্টিসেল থাকে, যেখান থেকে সে বাষ্পমোচন করে, অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদান করে। ক্যাকটাসের ক্ষেত্রে কি হয়, লেন্টিসেল দিনের বেলায় ওপেন হয় না। ও যাতে নিজের মধ্যে থেকে জল না হারিয়ে ফেলে তার জন্য দিনের বেলায় ক্যাকটাসের লেন্টিসেল বন্ধ থাকে, এবং রাতের বেলায় যখন টেম্পারেচার ডাউন হয় তখন লেন্টিসেল ওপেন হয়। তখন ও বাষ্পমোচন বা বাতাস থেকে যে বাতাসের আদান প্রদান সেটা ওরা করে থাকে, যার জন্য কিছু গাছ বর্তমানে কাঁটা সম্পূর্ণভাবেই হারিয়ে ফেলেছে। এটা হলো এদের বর্তমান। হারিয়ে ফেলেছে নাকি তৈরি করা হয়েছে? না, হারিয়ে ফেলেছে। কারণ এই গাছটা আপনি হাইব্রিড দেখছেন, এই গাছগুলো হাইব্রিড দেখছেন, অবশ্যই এটা কোনো না কোনো ফার্মে তৈরি হয়েছিল একসময় এই জিনটা। কিন্তু এই জিনটা তৈরি হওয়ার আগে এটা তো কোনো না কোনো জায়গায় নেটিভ ছিল, সেখানেও কিন্তু এগুলোর কাঁটা ছিল না। এটা হলো এদের বৈশিষ্ট্য। তাহলে অ্যাস্ট্রোফাইটামের অনেক রকমের ভ্যারাইটি, প্রচুর ভ্যারাইটি। তোমার কাছে কতগুলো ভ্যারাইটি আছে? এইভাবে আমি গুনে রাখিনি, আমার কাছে কতগুলো ভ্যারাইটি আছে। আমি নিজেও হাইব্রিড করি। এই যে আমরা এই ভ্যারাইটিটা দেখছি, এটা হলো মাইরোস্টিগমা নুডাম কিক্কো। এখানে আপনাকে বুঝতে হবে কেন এটাকে কিক্কো বলা হচ্ছে। এই যে উঁচু জায়গাগুলো আছে এগুলোকে বলা হয় রিবস, যেটা আপনি যদি নর্মাল গাছে দেখেন আপনার বুঝতে সুবিধা হবে। এই যে এক একটা ভাগ, এই এক একটি ভাগকে রিবস বলা হয়। এই রিবসের উপরে কীরকম ভেঞ্জ আসছে, অর্থাৎ রিবসের গঠন কীরকম হচ্ছে, তার উপর নির্ভর করবে সেটার নাম কি হচ্ছে। এই গাছটার হাইব্রিড ভার্সন কিন্তু এইটা, আমি হলুদ পাট্টুকে বাদ দিয়ে বলছি। এর রিবসগুলো দেখবেন আপনি শিঙের মতন বেরিয়ে আছে। যখন কোনো অ্যাস্ট্রোফাইটাম মাইরোস্টিগমা নুডামের রিবসগুলো এইরকম শিঙের মতন বেরিয়ে যাবে তখন সেটাকে বলা হবে কিক্কো। এটা তাই অ্যাস্ট্রোফাইটাম মাইরোস্টিগমা নুডাম কিক্কো। এবার শুধু মাইরোস্টিগমাও আছে, এর দুটো রিবসের মাঝখানে যখন ভেঞ্জ আসবে, এগুলো ভেঞ্জ না, এগুলো পাপস গ্রোথ নিয়েছে, দুটো রিবসের মাঝখানে যখন ভেঞ্জ আসবে তখন সেটাকে ফুকুরু বলা হবে। সব গাছ আমার কাছে আছে, আমি আস্তে আস্তে আপনাদেরকে সব দেখিয়ে কিভাবে আপনারা আইডেন্টিফিকেশান করবেন কোন গাছ কি। কারণ ক্যাকটাসের আইডেন্টিফিকেশনে কিন্তু একটা বিশাল প্রবলেম হয়। অনেকে আইডি বলে দেয়, বড় সড়ো আইডি বলে দেয়, কাস্টমারের যদি নলেজ না থাকে আইডিটা সঠিক হচ্ছে কিনা, তাহলে কিন্তু তারা অনেক সময় কিনতে গিয়ে ঠকে যান। সেগুলো সব শিখিয়ে দেওয়া হয়। যে গাছটা দেখলাম তারই কি এটা বড়? তারই বড় গাছ এটা, তারই বড় গাছ এটা। আচ্ছা, ক্যাকটাসের আয়ু কীরকম?
আপনি যতদিন বাঁচাতে পারবেন, আপনি যত্ন নিয়ে যতদিন বাঁচাতে পারবেন, যতদিন বাঁচাতে পারবেন। আর যদি কেউ খুব ভালোভাবে বাঁচানো জানেন, তার ক্ষেত্রে মানে এই গাছটির মৃত্যু দেখার কোনো সময় সুযোগ হবে না। আমাদের ইন্ডিয়াতে এমন লোক আছেন যার কাছে অ্যাস্ট্রোফাইটাম মাইরোস্টিগমা ভ্যারাইটি আছে 40 বছরের পুরনো। ওয়াইল্ডে যদি আপনি চলে যান 100-150 বছরের পুরনো অ্যাস্ট্রোফাইটাম পেয়ে যাবেন। তাহলে এটা সেই হিসাবে না, আপনাকে খালি গাছটাকে সঠিকভাবে যত্ন করে বড় করা এবং বাঁচিয়ে রাখা জানতে হবে। ক্যাকটাসের এক একটা বয়সের সময় তার এক এক রকম সয়েল মিডিয়ার দরকার হয়, এক একটা বয়সে তার এক এক রকম ফার্টিলাইজারের দরকার হয়। একটা খুব সহজ নিয়ম বলে দিচ্ছি, যদি মনে করেন ক্যাকটাসকে অনেক বছর বাঁচাতে চান, তাহলে কেমিক্যাল ফার্টিলাইজার অ্যাভয়েড করুন। একদম না। কেমিক্যাল পেস্টিসাইড ঠিক আছে, কেমিক্যাল ফাঙ্গিসাইড ঠিক আছে, কিন্তু কেমিক্যাল ফার্টিলাইজার ভুলে যান। ক্যাকটাসের লংজিভিটি প্রচুর থাকবে। খুব সহজ নিয়ম এটা। তার মানে রাসায়নিক সার একদমই একদম না। দিলে পরে গাছের ভিতরে যে সেলগুলো সেগুলো পাতলা হয়ে যায় নাকি? গাছের সেল ওয়াল পাতলা হয়। আচ্ছা, সয়েলের মধ্যে আমরা যখন ফার্টিলাইজার ইউজ করছি, কেমিক্যাল ফার্টিলাইজার সমস্তগুলোই কিন্তু সল্ট বেস হয়। সেই সল্টটা যদি সয়েলের মধ্যে জমে যায়, যে কোনো মুহূর্তে রট লাগতে পারে। এবং এত বড় একটা গাছ, আপনি বুঝতে পারছেন, এর রট কিন্তু সাইড থেকে শুরু হবে না, এর রট শুরু হবে রুটের থেকে। রুটের থেকে রড শুরু হয়, সেটা পুরো জাইলেমের মধ্যে দিয়ে উপরে আসবে। তো যতদিনে আপনি এটার বাইরেটা দেখে বুঝতে পারবেন যে গাছটা কোনো রকম কন্ডিশন খারাপ লাগছে, ততদিনে ভিতরটা পুরোটাই পচে গেছে, আপনার কোনো জায়গা থাকবে না বাঁচানো। বোঝার কোনো উপায় নেই, বোঝার কোনো উপায় নেই। এত বড় গাছের ক্ষেত্রে বোঝার উপায় নেই। যখন বুঝবো তখন অলরেডি শেষ। সেটা তখন আর বাঁচানো সম্ভব না। তখন ছোট গাছের ক্ষেত্রে হয়তো সম্ভব হতে পারে, বড় গাছের ক্ষেত্রে সম্ভব না। মানে রুটটা থেকে আস্তে আস্তে পচনটা চলে যায়। একদম, মানে এক ধরনের বলা যায় ক্যান্সার টাইপের। একদম সেই রকম। একদম যখন ধরা পড়ছে অনেক দেরিতে, অনেক লেট হয়ে যাচ্ছে তখন। তার জন্য কিছু প্রিকশনস আছে যেগুলো নিতে হয়, সব আপনার ভিডিওর মাধ্যমে আস্তে আস্তে বলে দেবো। পূর্ণেন্দু, আমাদের অ্যাস্ট্রোফাইটামের তোমার কাছে যতগুলো ভ্যারাইটি আছে সেগুলোকে তুমি পরপর দেখিয়ে যাও। আচ্ছা, শুরু করছি। প্রথমে এখান থেকে শুরু করি। এটা হলো অ্যাস্ট্রোফাইটাম অ্যাস্টেরিয়াস, নর্মাল ভ্যারাইটি। তারপরে আসছে অ্যাস্ট্রোফাইটাম অ্যাস্টেরিয়াস 5 রিবস ফুকুরু। কেন 5 রিবস বলা হচ্ছে ছোটো করে বুঝিয়ে দিই। 1, 2, 3, 4, 5টা রিবস আছে, এবং ভালো করে দেখলে দেখবেন 2টো রিবসের মাঝখানে একটা ভাঙা ভেঞ্জ আছে। এটার জন্য এটাকে বলা হচ্ছে 5 রিবস ফুকুরু। ঠিক আছে, এইটা হলো অ্যাস্ট্রোফাইটাম অ্যাস্টেরিয়াস সুপার কাবুটো। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাস্ট্রোফাইটাম অ্যাস্টেরিয়াস 5 রিবস ফুকুরু স্টার শেপ। কেন বলা হচ্ছে দেখুন, 5 রিবসের যে 5টা বলেছিলাম, 1, 2, 3, 4, 5টা আছে, প্রত্যেকটা রিবসের মাঝখানে ভাঙা আছে, কিন্তু সাইডগুলো এরকম ঢুকে যাচ্ছে। এটা যত বড় হবে তত তারার মতন দেখতে হবে, তাই এটাকে বলা হচ্ছে স্টার শেপ। এটা হলো ক্যাপ্রিকর্ন। এর মধ্যে এরপরে আছে স্নো, যেখানে কাবুটোর মধ্যেই এটা স্নো হয়, যখন সাদা ডটগুলো এত প্রচণ্ড বেশি হয়ে যায় যে সবুজটা প্রায় দেখাই যায় না। সব থেকে ভালো আপনি এই গাছটায় বুঝতে পারবেন, পুরো সাদা হয়ে গেছে এই গাছটা। এটা স্নো কাবুটো, স্নো বলা হয় এটাকে। দেখতে খুব সুন্দর, খুবই সুন্দর দেখতে। এরপরে আসে ভি মার্ক, অ্যাস্ট্রোফাইটাম অ্যাস্টেরিয়াস কাবুটো ভি মার্ক। এই গাছগুলোর গায়ের মধ্যে আপনি ভি এর মার্কিং দেখতে পারবেন। এই দাগগুলো ভি এর মতন হচ্ছে, আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি। এই দেখুন, ভি এর মতন মার্কিং হচ্ছে। এটাও ভি মার্ক আছে, ভি এর মতন মার্কিং হচ্ছে। এটাও ভি মার্ক আছে। ঠিক আছে, এগুলো আপনাকে যেগুলো বলছি এগুলো গাছের শেপের উপরে। এবার ফুলের উপরেও কিন্তু পার্থক্য হয়। যেমন আমরা ক্যাকটাসের মানে অ্যাস্ট্রোফাইটামের ক্ষেত্রে জানি, অ্যাস্টেরিয়াস গ্রুপের যে ফুলগুলো হয় সেগুলোর পাপড়ি হয় হলুদ, ভিতরটা হয় লাল। কিন্তু যে গাছের পাপড়ি পুরোটাই লাল হবে সেটাকে বলা হবে আকাবানা। সেটা আকাবানা। যে গাছটার পাপড়িগুলো হলুদ হবে কিন্তু সরু সুতোর মতন ঝিরিঝিরি হবে সেটাকে বলা হবে শিনশোয়া। যে গাছটার পাপড়ি লাল হবে অথচ সরু সুতোর মতন হবে সেটাকে বলা হবে আকাবানা শিনশোয়া। এরকম অনেক ভাগ আছে। এগুলো কি হবে, মানে এগুলো সবসময় তো সমস্ত গাছে ফুল থাকে না, এগুলো কিছু কিছু সময় আইডিটা জেনে নিয়ে গুগল থেকে ফটোটা ডাউনলোড করে আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে এইরকম থাকলে এইরকম হবে। এর অ্যাস্ট্রোফাইটাম অ্যাস্টেরিয়াসের মধ্যে এখানে এইগুলো আছে, এখানে কিছু আছে আমার টার্টেল, কিক্কো, লিজার্ড, এইগুলো কিছু আছে। যেমন এইখানে দেখতে পারবেন, এই দেখুন আপনাদেরকে আগে বলেছি একটু আগে রিবস, এখানে এই ওরিওলগুলো যে লাইন দিয়ে তৈরি হয়েছে এগুলোকে বলা হয় রিবস। আমি বলেছিলাম রিবস যদি বেরিয়ে থাকে তাহলে সেটাকে কিক্কো বলা হবে। তাহলে কিক্কোটা হলো একটা কাল্টিভার ভ্যারাইটি। এইটা অ্যাস্টেরিয়াসের মধ্যে কিক্কো,
আপনাদেরকে আগে যেটা দেখিয়েছি ওটা হলো নুডামের মাইরোস্টিগমা নুডামের মধ্যে কিক্কো, এটা হলো অ্যাস্টেরিয়াসের মধ্যে কিক্কো। এইবার কিক্কো আর টার্টেল পাশাপাশি দুটোই রাখা আছে, এটা কিক্কো এটা টার্টেল, দুটোর মধ্যে পার্থক্য কিভাবে করবেন। দেখুন এই কিক্কোর ভেঞ্জগুলো শুধুমাত্র 3 কোণা বা 4 কোণা হয়ে উঁচু হয়ে এসছে, টার্টেলের ভেঞ্জগুলো কিন্তু গোল গোল হয়ে উঁচু হয়েছে। এই পার্থক্যগুলো খুব মাইনিউটলি আপনাকে বুঝতে হবে। পিঠের মতো পিঠের মতন, ওই জন্যই নাম হয়েছে টার্টেল। যেমন এটা নাম হলো লিজার্ড। কেন নাম হয়েছে খুব ভালো করে লক্ষ্য করলে দেখবেন এই জায়গাগুলো অনেক বেশি কুঁচকে আছে, রিবসের জায়গাগুলো অনেক বেশি কুঁচকে আছে, গা কুঁচকানো, লিজার্ডের মতন গা কুঁচকানো, তার জন্য এটা হয়েছে অ্যাস্ট্রোফাইটাম অ্যাস্টেরিয়াস লিজার্ড। এটা অ্যাস্ট্রোফাইটাম অ্যাস্টেরিয়াস গ্রুপ গেল। এবার অ্যাস্ট্রোফাইটাম মাইরোস্টিগমা, অনেকের একটা কনফিউশন আছে, অ্যাস্টেরিয়াস আর মাইরোস্টিগমা কি দুটোই অ্যাস্ট্রোফাইটাম গ্রুপের মধ্যে? হ্যাঁ, দুটোই অ্যাস্ট্রোফাইটাম গ্রুপের মধ্যে। মেন স্পিসিস অ্যাস্ট্রোফাইটাম, সাব স্পিসিস অ্যাস্টেরিয়াস অ্যান্ড মাইরোস্টিগমা। তারপরে তাদের গঠন অনুযায়ী নাম আলাদা আলাদা হয়। যেমন আমি আপনাকে দেখাচ্ছি, এটা অ্যাস্ট্রোফাইটাম মাইরোস্টিগমা। আমি নর্মাল বলছি, তার থেকে বেশি ডিপে আমি যাচ্ছি না, এর থেকে ভালো মাইরোস্টিগমা আমি বাইরে দেখাতে পারতাম। এটা হলো অ্যাস্ট্রোফাইটাম মাইরোস্টিগমা। আর ধরুন নুডাম, এটা ট্রাইকস্টাটাম নুডাম। তো কেন এটাকে মাইরোস্টিগমা, এটাকে অ্যাস্ট্রোফাইটাম মাইরোস্টিগমা বলা হচ্ছে, এটাকে কেন অ্যাস্ট্রোফাইটাম মাইরোস্টিগমা নুডাম বলা হচ্ছে? নুডাম কথার অর্থ হলো পরিষ্কার স্কিন যখন সবুজ থাকবে, তার জন্য এটাকে অ্যাস্ট্রোফাইটাম মাইরোস্টিগমা নুডাম বলা হচ্ছে। আর এটাকে বলা হচ্ছে অ্যাস্ট্রোফাইটাম মাইরোস্টিগমা, কারণ কি এর গায়ে সাদা ডট আছে। এইবার এর মধ্যে আরও ভাগ হবে, কাল্টিভার ভ্যারাইটি অনুযায়ী আরও ভাগ হবে। যেমন কীরকম, আমরা সাধারণত মাইরোস্টিগমার মধ্যে 5টা রিবস দেখে অভ্যস্ত, 1 2 3 4 5টা রিবস দেখে অভ্যস্ত। যদি 5টার থেকে কমে 4টে রিবস হয়ে যায়, এখানে দেখতে পারবেন 4টে রিবস হলেই সেটাকে বলা হবে কোয়াড্রিকস্টাটাম। আপনারা রিবসের মাঝখানের যেগুলো আছে সেগুলোকে এখন অ্যাভয়েড করুন, সেগুলোর প্রতি গুরুত্ব দেবেন না। 4টে রিবস যখন হয়ে যাচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে কোয়াড্রিকস্টাটাম। যখন 3টে রিবস হয়ে যাচ্ছে, 1 2 3টে রিবস হয়ে যাচ্ছে, তখন তাকে বলা হচ্ছে ট্রাইকস্টাটাম। এরপরে যদি 2টো রিবস হয় তাকে বলা হবে ডুওকস্টাটাম। 5টা রিবস তাকে পেন্টাকস্টাটাম বলা হয়, কিন্তু সাধারণত আমরা ওইভাবে বলি না। এইবার এর মধ্যে আরও ভাগ হচ্ছে, যেমন ধরুন 5টা রিবস আছে, 1 2 3 4 5। আমি একটু আগে আপনাদেরকে কিক্কোর ভেঞ্জ কী করে বুঝবেন দেখিয়ে দিয়েছি। এবার আমি আপনাকে ফুকুরু ভ্যারাইটি বোঝাচ্ছি। দেখুন এখানে রিবসের উপরগুলো ভাঙা নেই, রিবসের উপরগুলো কোনোটা কিন্তু ভাঙা নেই, দুটো রিবসের মাঝখানগুলো ভাঙা, প্রত্যেক কটা রিবসের মাঝখান এরকমভাবে ভাঙা আছে। এর জন্য এটাকে বলা হয়, যদি এইরকম কোনো গাছের বৈশিষ্ট্য হয় সেটাকে বলা হয় ফুকুরু। তাহলে এটার বাস্তবিক নাম হওয়ার কথা, প্রথম কথা এটা অ্যাস্ট্রোফাইটাম গ্রুপের মধ্যে, তার নাম হবে অ্যাস্ট্রোফাইটাম। দেন মাইরোস্টিগমার মধ্যে, তাহলে নাম হবে মাইরোস্টিগমা। পরিষ্কার গা রয়েছে, তাহলে নাম হবে নুডাম। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা আসলাম অ্যাস্ট্রোফাইটাম মাইরোস্টিগমা নুডাম। এরপরে এর বিশেষত্ব হলো দুটো রিবসের মাঝখানে ভেঞ্জ, তাই এর নাম হবে ফুকুরু। তাই এর টোটাল কমপ্লিট নেম হলো অ্যাস্ট্রোফাইটাম মাইরোস্টিগমা নুডাম ফুকুরু। এবং এখানে আপনি ম্যাক্সিমামই সেই লটেরই গাছ দেখবেন। এখানে যা দেখছি অ্যাস্ট্রোফাইটাম মাইরোস্টিগমা নুডাম ফুকুরু। আবার এই লাইনটায় যদি আপনি চলে আসেন, এখানে আপনি দেখবেন অ্যাস্ট্রোফাইটাম মাইরোস্টিগমা ফুকুরু। এখানে কিন্তু আর নুডামটা ইউজ করবো না, কারণ এদের কোনোটার গা কিন্তু সবুজ পরিষ্কার না, এদের গায়ে কিন্তু সাদা ডট আছে। তার মধ্যেও পার্থক্য আছে। যেমন এখানটায় রিবসের উপরে আপনি কিছু সুন্দর কলকা করা দেখছেন, এটা হলো অঞ্জুকা ভি ফুকুরু, এটা হলো হাকুন ফুকুরু। এরকম নামের অনেক কনফিউশন আছে। এক একটা আইডি নিয়ে যদি বলা শুরু করি, এক একটা আইডি বোঝানোটাই একটা বিশাল কঠিন কাজ। তবে অবশ্যই আমি চেষ্টা করব আপনার ভিডিওর মাধ্যমে সবার প্রতি এই জিনিসটাকে পরিষ্কার করে দেয়, যাতে তারা বুঝতে পারে, একটা গাছ দেখেই তার আইডি যেন বুঝতে পারে। পূর্ণেন্দু, তোমার এই যে নলেজ, এটা কি করতে করতে এসেছে না আলাদা করে তুমি স্টাডি করো? আমি স্টাডি করেছি, এখনও করি। এখন এই সহজ বিষয়গুলো নিয়ে স্টাডি করি না, এখন একটু ক্রিটিক্যাল বিষয় নিয়ে স্টাডি করি। তবে প্রচুর স্টাডি করতে হয়েছে। এবং এই ক্যাকটাসগুলো থেকে চারা তৈরি সেটা তুমি নিজে করো? একদম। আমার বীজও দেখুন, এখানে এসিএম এর বীজ ধরে রয়েছে, ঠিক আছে। আমি আজকেও প্রায় 600 সিড শোয়িং করেছি, ঠিক আছে। তো আমার এখানে আপনারা এই বেডে যা গাছ দেখছেন, এগুলো সব হলো আমার মাদার গাছ। এই গাছেরই বীজ ওঠে, সেই বীজের চারা আমি সাইড টেবিলে রেখে চারা বিক্রি করি। আমি তুমি চারাগুলো বিক্রি করি। এই হচ্ছে তোমার চারা? এই আমার চারা। কীরকম দাম হয় চারাগুলোর? আমি ম্যাক্সিমামটাই হোলসেল করে থাকি। এইগুলো 165 পিসের ট্রে আছে।
এই ট্রেটা পুরোটা যদি কেউ নেয় তাহলে তার পার পিস 60 টাকার মধ্যে দাম চলে আসবে। এর মধ্যে আপনি কোনো একটা ভ্যারাইটি পাবেন তা না, এখানে আপনি ভ্যারিগেটেড পাবেন, অল্প কিছু ভ্যারিগেটেড পাবেন, ব্ল্যাক পাবেন, টার্টেল পাবেন, সুপার কাবুটো পাবেন, নুডাম ভ্যারিগেটেড পাবেন, মাইডোস্টিগমা কোয়াড্রিকস্টাটাম পাবেন, এরকম মেলানো মেশানো ভ্যারাইটি পাবেন। যাতে আপনি যদি কালেক্টর হন, আপনি অল্প বাজেটে অনেক গাছ পেয়ে গেলেন, অনেকগুলো আইডি পেয়ে গেলেন। যদি আপনি রিসেল করতে চান, আপনি গাছ নিয়ে ইন্ডিভিজুয়ালি বড় করলেন, দেন আপনি বেচে দিলেন। মানে পুরো ট্রেটার মধ্যে কতগুলো গাছ রয়েছে? 165টা গাছ রয়েছে। তাহলে কত টাকা দাম হচ্ছে টোটাল? এই ট্রেটা যেটা আমি আপনাকে এখন দেখাচ্ছি, এটার দাম 9075 টাকা। 9075 টাকা। তাতে অনেক ভ্যারাইটি পাওয়া যায়। অনেক ভ্যারাইটি পাওয়া যায়। আর যদি কেউ ইন্ডিভিজুয়াল এক একটা নির্দিষ্ট ভ্যারাইটি যদি কিনতে চান, এখানে কিছু স্পেশাল ভ্যারাইটি আমি আলাদা করে রেখেছি। যেমন ধরুন এগুলো ফুকুরু, ঠিক আছে, এগুলো ভালো কোয়ালিটির কাবুটো। এইরকম এক একটা নির্দিষ্ট গাছ কিনতে গেলে কিরকম দাম? এইগুলো 450 টাকা করে পড়বে। এইরকম 9টা করে সেট বানানো আছে সুপার কাবুটো, নর্মাল অ্যাস্টেরিয়াস মিলিয়ে। এইরকম নিতে গেলে 9টার মধ্যে 9 রকমের রয়েছে? 9 রকম না, 3-4 রকমের পাবেন আপনি। 4 রকমের, ঠিক আছে। এটা নিতে গেলে আপনার মোটামুটি ওই 750-800 টাকা মতন পড়তে পারে রেট। এরকম আমরা এরকম দেখুন, এখানে কোনো গড়পড়তায় দাম হয় না যে সুপার কাবুটো নিলে এই দাম পড়বে, ব্ল্যাক অ্যাস্টেরিয়াস নিলে এই দাম পড়বে, এইরকম দাম হয় না। প্রত্যেকটা গাছ ইন্ডিভিজুয়াল কোয়ালিটির উপর নির্ভর করে দাম ফেলা হয়। এবং আমাদের এতটা অ্যাসিওরেন্স আমি আপনাকে দিচ্ছি আপনার ভিডিও থ্রুতে, কাস্টমার টাকা পেমেন্ট করে দিয়েছে, আমরা গাছ আপরুট করার সময় দেখলাম গাছের কন্ডিশনে আমি স্যাটিসফাইড নই, যে এই গাছ আমি কাস্টমারকে পাঠাবো না, কোনো রকম ডিফেক্ট আছে আমি কাস্টমারকে টাকা রিটার্ন দিয়ে দেবো, কিন্তু খারাপ গাছ আমি কখনো পাঠাই না। কিন্তু আরও একটা জিনিস বলে দিচ্ছি, ট্রান্সপোর্টেশনাল ড্যামেজ কোনো রকম আমি কিন্তু রেসপন্সিবিলিটি নিই না। 2018 সাল থেকে ব্যবসা করছি, ট্রান্সপোর্টেশনের ড্যামেজের এখনও পর্যন্ত 2টো কমপ্লেন এসেছিলো। একটা ইঁদুর খেয়েছিল, সেটা আমার ফল্ট না, আমার প্যাকেজিংয়ের ফল্ট না। আরেকটা কোনো একটা শক্ত লোহার রড পুরো বক্সের ওপর হয়ে গেছিলো, কাস্টমার নিজেই বলেছে দাদা এটা আপনার ফল্ট না। তো এছাড়া আর কোনো আমার প্যাকেজিংয়ে আজ পর্যন্ত কোনো অবজেকশনস আসেনি। পূর্ণেন্দু, হ্যাঁ, আমরা এই যে চারাটা দেখালাম, তার আগের স্টেজ হলো এই চারাগুলো। তার আগের স্টেজ ওই চারাগুলো। তুমি কি এই বাটির মধ্যে বীজ ফেলেছি? না না না, আমি এই বাটির মধ্যে বীজ ফেলিনি। বাটির মধ্যে ফেলোনি? এটা ফার্স্ট রিপোর্টিং হয়ে এখানে এসেছে, সিড জার্মিনেশনের পরে প্রথম রিপোর্টিং হয়ে এখানে এসেছে। এত ছোট ছোট চারাগুলোকে এর মধ্যে রিপোর্টিং করেছে? এর থেকেও ছোট চারা রিপোর্টিং হয়, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। এই সাইজের চারা রিপোর্টিং হয়। তো খুব মানে ধৈর্যের কাজ, প্রচণ্ড ধৈর্যের কাজ। এটা আমার এক কর্মচারী করে, আমি তাকে নিজেই শিখিয়েছি প্রায় 1 বছর ধরে, তবে সেই বিষয়টায় দক্ষ হয়েছে। আচ্ছা তুমি বলো, এখানে আমরা যে মিডিয়াটা দেখছি চারার ক্ষেত্রে, কি মিডিয়া ইউজ করেছো তুমি? এর মধ্যে বালি আছে, সিন্ডার আছে, পারলাইট আছে, একটা মিক্স ফার্টিলাইজার আছে, যেটা কিভাবে বানাতে হবে আমি পরে বলে দেবো, কারণ ওটার প্রসেসটা অনেক লেন্দি। আর সামান্য কাউডাং কম্পোস্ট আছে, যেটাকে আমরা গোবর সার বলে থাকি, সামান্য পরিমাণে আছে। রেশিওটা খুব ভাইটালভাবে মেনটেন করতে হয়, নইলে এই রকম সিডলিংয়ের ক্ষেত্রে মানে মরণ রেট প্রচণ্ড বেড়ে যায়। ক্যাকটাসের ক্ষেত্রে পাতা সার দেওয়া কি খুব ভালো? অবশ্যই ভালো, অবশ্যই ভালো। পাতা সার অনেক রকম বিষয় আছে এর মধ্যে। পাতা সার আমরা মার্কেট থেকে যেটা কিনি না, প্রত্যেকটা লোকই চাই যে আমি একটা সার মার্কেটে ছাড়বো, যেটা দেওয়ার সাথে সাথে গাছ প্রচণ্ড গ্রোথ নিয়ে নেবে, আমার সারের খুব সুনাম হবে, ভালো কথা। তার জন্য পাতা সার আমরা যখন মার্কেট থেকে কিনি, ম্যাক্সিমাম পাতা সার ভেজা অবস্থায় পাই, ওর মধ্যে অ্যামোনিয়াম সালফেট মারা থাকে, যেটা ক্যাকটাসের ক্ষেত্রে পড়লেই মরে যাবে। পাতা সার ইউজ করতে হলে সেটাকে আগে সানড্রাই করুন, রোদে ফেলে শুকান, পাতাকে নিজে সংগ্রহ করতে হবে, সব থেকে ভালো হয়। লিচু পাতা সংগ্রহ করুন, আম পাতা সংগ্রহ করুন, চুন মিশিয়ে সেটাকে 1 বছর ফেলে রাখুন, পুরো গুঁড়ো হয়ে যাবে, সানড্রাই করুন, ইউজ করুন, তার থেকে ভালো রেজাল্ট কিচ্ছুতে পাবেন না। সব থেকে ভালো। এবং স্লো রিলিজিং ফার্টিলাইজার, একদম স্লো রিলিজিং, গাছকে আপনার পোস্তে দেবে না, কিন্তু নাইট্রোজেন সাপ্লাই করবে। তাহলে বাজার থেকে যে আমরা পাতা সার বলে যেটা কিনি, আদৌ সেটা পাতা সার কিনা সন্দেহ আছে, ওর মধ্যে কেমিক্যাল মেশানো থাকেই। ওটাকে আপনি রোদে শুকিয়ে নিয়ে ভালো করে বেশ কিছুদিন ওপেন জায়গায় ফেলে রাখুন, কেমিক্যালের টেম্পারটা কমবে, দেন আপনি ইউজ করুন। কারণ পাতা সারের কাজই না যে দ্রুত গাছটাকে বাড়িয়ে দেওয়া, কখনো না। এখানে যে চারাগুলো দেখছি, এই চারাগুলো থেকে কি আলাদা করে এটা তোলা হয়েছে? একদমই তাই। যখন ওগুলো সিডলিং রিপোর্টিং হয়ে যাওয়ার পরে, যখন ওগুলো সেকেন্ড রিপোর্টিংয়ের মতন সাইজে চলে আসে, তখন এইরকম ট্রেতে রিপোর্টিং করা হয়। এটা ছোট ট্রে, এখানে 80খানা করে গাছ ধরে। এটা ভেরিগেটেড ভ্যারাইটি। এখানে সবার মধ্যে কিছু না কিছু ভেরিগেশন আছে, এবং বর্তমানে আপনি যেখানে দাঁড়িয়ে আছেন এই পাশে ভ্যারিগেটেড চারাগুলোই রাখা রয়েছে। আপনি ওদিকে যেমন দেখালেন, ওদিকে সব চারা গ্রিন, এদিকে সব চারার মধ্যে ভ্যারিগেশন। এগুলো পরবর্তীকালে সব ভ্যারিগেশন, এগুলো সব ভ্যারিগেশন অলরেডি এখনই বেড়ে যাবে। অলরেডি এখনই ভ্যারিগেশন আপনি দেখাতে পারবেন, এর মধ্যে ভ্যারিগেশন রয়েছে, এগুলো বাড়বেই।
এবং দুটো রাখার জায়গাও আলাদা। মানে আপনি বর্তমানে যে জায়গায় ভিডিও করছেন এটা আমার শেডের উত্তর দিক, আগে যেটা করেছেন ওটা দক্ষিণ দিক, কেন এটা উত্তর দিকে রাখা, কেন ওটা দক্ষিণ দিকে রাখা, সেগুলো সব আমি ধীরে ধীরে আপনার তার পিছনেও বিজ্ঞান রয়েছে, 100% বিজ্ঞান রয়েছে। তাহলে এটা নিয়মিত একটা চর্চার বিষয়। অবশ্যই অবশ্যই। এবং ব্যাপারটা হলো কি, সবথেকে কঠিন বিষয় যেটা যে আমি বলতে চাই, যারা আমার কাছে আগেও শিখতে চেয়েছে সবার আগে একটা কথাই বলেছি তাদেরকে, যে একটা ভরা পাত্রে কখনো আপনি জল ঢালতে পারবেন না, আগে পাত্রটা খালি করুন তারপরে আমি জল ঢালবো। মানে আপনার অভিজ্ঞতা থাকতে পারে ক্যাকটাস করায়, কিন্তু যখন আপনি আমার কাছে শিখতে আসছেন, আপনি কি শিখেছেন, আপনার অভিজ্ঞতায় কতটা জেনেছেন, সেটাকে আপনার মধ্যে লিমিটেড রেখে আসুন। আমি দীর্ঘ বছর ধরে অনেক গাছ মেরে নষ্ট করে তবে আমি একটা অভিজ্ঞতা এসে একটা স্টেবল জায়গায় এসেছি। আমি যেটা আপনাকে শেখাবো তাতে আপনার ক্ষতি হবে না। তাই আগে নিজে যেটা শিখেছেন অবশ্যই সেটা ঠিক হতে পারে, সেটা নিজের মধ্যে রাখুন, রেখে আমার কাছে ফাঁকা মাথায় শিখতে আসুন, সব কিছু বলে দেবো কি আছে। তাহলে পূর্ণেন্দু, এটা কি বলা যায় যে ভারতবর্ষ হচ্ছে গুরু প্রধান দেশ, অর্থাৎ এখানে যা শিক্ষা গুরুর মাধ্যমেই আগে থেকেই মানুষ পেত? অবশ্যই। ক্ষেত্রেও কি ক্যাকটাস করতে গেলে একজন গুরু দরকার? দেখুন, আমি নিজেকে গুরু বলবো না, আমি তত মহান জায়গায় নেই, আমিও কারোর কাছ থেকে শিখেছি, আমি শুধু আমার অভিজ্ঞতাটুকু শেয়ার করব। হ্যাঁ, মানে কোনো একজন গাইডেন্স দরকার। অবশ্যই দরকার, অবশ্যই গাইডেন্স এটা করা খুব সম্ভব করা মুশকিল, মানে আপনাকে ঠকে শিখতে হবে, আপনাকে ঠেকে শিখতে হবে, গাইডেন্স পেলে আপনি সহজে শিখবেন। আর এই যে তুমি গাছগুলো বিক্রি করো, সেই গাছগুলো যদি কেউ নেন, তার যাবতীয় পরিচর্যা তুমি তো সব বলে দেবো, যদি সে আমার কাছে জানতে চায় তো। আমি নিজে যেচে কাউকে কিছু বলি না। আর আমার নার্সারির একটা খুব সহজ পলিসি রয়েছে, সেটা হলো আমার নার্সারিতে ভিজিট করে যদি কেউ গাছ নেন, আমি তাকে কিন্তু পট অ্যান্ড সয়েল দিই না, কারণ ক্যাকটাসের সয়েল বানানোটা খুব ডিফিকাল্ট কাজ, একই সয়েল বারবার রিসাইকেলিং হয়, আর তার জন্য আমি কোনো রকম সয়েল বা পট দিই না, শুধু গাছ আপরুট করে আমি তাকে দিয়ে দিই। সে প্রসেস জানতে চাইলে সম্পূর্ণ প্রসেস বলে দেবো, কীভাবে তাকে সয়েল বানাতে হবে, কীভাবে গাছ রাখতে হবে, সব বলে দেবো। তাকে জানিয়ে দেবে, তারপরে বানিয়ে তাকে বসাতে হবে। হ্যাঁ, একদম। তুমি সয়েল মিক্সচার বিক্রি করো? দেবো না, কোনোভাবেই দেবো না। ওটা কেন দাও না? খুব কঠিন কাজ, মানে সিন্ডার জোগাড় করা, সেই সিন্ডার ওয়াশ করা, এবং তার থেকে যে সাইজের সিডলিংয়ের জন্য যে সাইজের সিন্ডার দরকার সেটাকে চেলে আলাদা করা। আমি এত ছোট চারায় যে সাইজের সিন্ডার দেবো, এই বড় গাছে সেই সাইজের সিন্ডার দিলে কাজ হবে না, সিন্ডারের এমএম বেড়ে যাবে। তার জন্য কি এটা প্রচুর ডিফিকাল্ট কাজ, যার জন্য আমি সয়েল কখনো দিই না। আমার কাছে কেউ জানতে চাইলে তাকে পুরো প্রসেস আমি বলে দেবো। আমরা ভিডিও করতে করতে ভুলে যেতে পারি, তোমার ঠিকানা বলেছো কিন্তু তোমার সাথে কন্ট্যাক্ট করার নাম্বার দাওনি, নাম্বারটা আমাদের দাও। আমাকে ফোন করার নাম্বার হলো 7003169861, আর আমাকে যদি কেউ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে চান তার নাম্বার হলো 9477350372। আমি প্রেফার করব কারোর কোনো এনকোয়ারি থাকলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে আপনার কি দরকার, কি জানার আছে সেগুলো হোয়াটসঅ্যাপ করে রাখুন, কারণ আমি একা সমস্ত কিছু অপারেট করি, তো আমি সারাদিন প্রচণ্ড ব্যস্ত থাকি। আমি যদি মনে করি হোয়াটসঅ্যাপে রিপ্লাই দিলে তার যেটুকু জিজ্ঞাসা সেটা সম্পূর্ণ হবে, তো হোয়াটসঅ্যাপে রিপ্লাই দেবো। যদি মনে করি তার সাথে ফোনে কথা বলতে হবে, আমি নিজে ফোন করে নেবো। তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আরেকবার বলো। 9477350372। এতক্ষণ পর্যন্ত আমরা দেখেছি অন রুটের গাছ, আর এবারে আমরা দেখছি একটা অন রুটের গাছের ওপরে আরেকটা গাছের গ্রাফটিং। এই যে গ্রাফটেড ক্যাকটাস, এক্ষেত্রেও কি বেশিরভাগ আমরা এখানে কি দেখছি? অ্যাস্ট্রোফাইটাম গ্রুপটাই বেশিরভাগ দেখছেন। কিছু অ্যারিওকার্পাস ভ্যারিগেটেড আছে, কিছু ডেনিগ্রি ভ্যারিগেটেড আছে, কিছু ডিস্কোহস্টি ভ্যারিগেটেড আছে। তা মানুষের ক্ষেত্রে যারা এই মুহূর্তে চিন্তা করবেন যে আমরা কিছু ক্যাকটাস বাড়িতে রাখবো, তাদের কি অন রুটের ক্যাকটাস রাখা ভালো হবে নাকি এরকম গ্রাফটেড ক্যাকটাস রাখা বেশি ভালো হবে? যদি গ্রিন ক্যাকটাস নেন আমি বলবো অন রুটে নিন। যদি ভ্যারিগেটেড গাছ নিতে চান, যদি আপনি নোভিশ না হন তাহলে বলবো অন রুট নিন। আর যদি আপনি একদম নোভিশ হন, যার ক্যাকটাস করা সম্পর্কে কোনোই আইডিয়া নেই, অথচ কালার দেখে খুব পছন্দ হচ্ছে, তাহলে বলবো গ্রাফটেড গাছ নিন। আপনি এখানে যে গাছগুলো দেখছেন এগুলো আমার মাদার গাছ, আমি আমার নিজস্ব দরকারি এই গাছগুলোকে গ্রাফটিং করেছি, কিন্তু সাধারণত গ্রাফটেড ভ্যারিগেটেড গাছ আমি বেছি না, অন রুটে বেছি। তবে কারোর যদি রিকোয়ারমেন্ট থাকে তাকে সেই হিসেবে দিয়ে দেওয়া যাবে। তার মানে এগুলো হ্যান্ডেল করা অনেক সহজ, যারা নভিস তাদের জন্য হ্যান্ডেল করা সহজ, কারণ নিচের গাছটা অনেক হার্ডি। এবং যদি নিচের গাছটায় কোনো রকম প্রবলেমও হয়, আপনি একটা সুযোগ পাবেন এটাকে নতুন করে বাঁচানোর। ধরুন এই গাছটার ক্ষেত্রেই বলছি, যেহেতু এটা ওপেন আছে দেখাতে সুবিধা হবে, এটা এতটা গ্রাফটিং স্টক আছে প্রায় 11 ইঞ্চি, যে এই গাছটা পচা শুরু হলে নিচের থেকে পচা শুরু হবে। তো আপনি যখন দেখলেন যে এখানটায় পচন ধরছে, আপনি এতটা কেটে দিয়ে ড্রাই করে আবার এটাকে বসিয়ে বাঁচানোর চান্স পাবেন। তার জন্য গ্রাফটেড গাছ নভিসদের জন্য ভালো। এরকম একটা গ্রাফটেড গাছ কিরকম দাম হতে পারে?
দেখুন এই রকম এইগুলো যেমন ফুল ভ্যারিগেটেড নুডাম কিক্কোর ভেঞ্জ আসা শুরু হয়ে গেছে। এরকম গ্রাফটেড গাছ মোটামুটি 850 থেকে 900 টাকার মধ্যে হতে পারে সিঙ্গেল হেড, ঠিক আছে। আর বাণিজ্যিকভাবে যে গ্রাফট করা হয়, অনেক ছোট ছোট গাছের ওপরে গ্রাফটটা করা হয়, তোমার এখানে দেখছি বেশ লম্বা লম্বা। না, বাণিজ্যিকভাবে আমি ওই রকমভাবে করি না, করো না ওই রকমভাবে করি না, কারণ স্টক যদি ছোট থাকে সেই গাছের বাঁচার চান্স এবং তার লংজিভিটি কম হয়ে যায়, যার জন্য স্টক আমি বড় রাখি, স্টক বড় রাখি। আর এগুলো পেরিস্কিওপসিসের উপরে গ্রাফটিং করা। পেরিস্কিওপসিসের উপরে গ্রাফটিং হলে কি গাছটা ওরকমই বাড়বে? গাছটার গ্রোথ তাড়াতাড়ি হয়, কিছু ক্ষেত্রে এইরকম মাল্টিপল হেড ছেড়ে দেয়। আর ওরকম বড় আমরা দেখতে পারবো এর মধ্যে অত বড় গাছ রাখা যাবে না, গাছের ওয়েট এই পেরিস্কিওপসিস নিতে পারবে না, ভেঙে যাবে। যার জন্য এই রকম গাছকে আইদার আপনাকে ভেঙে ডিগ্রাফট করে অনরুট করতে হবে, অথবা নতুন কোনো স্টকে তুলতে হবে। এর মধ্যে কিছুদিন রাখা যেতে পারে, এর মধ্যে বছর 3-4 রাখা যেতে পারে, 3-4 বছর 3-4 বছর রাখা যেতে পারে। এবং এটাও খুব জনপ্রিয় একটা, মানে যেটা সেলেবল। হ্যাঁ, এটাও সেল হয়, এটাও সেল হয়। তাহলে পেরিস্কিওপসিসের মধ্যে গাছটা করলে আলটিমেটলি 3 বছর পরে আমাকে ওটাকে চেঞ্জ করতেই হবে। যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকতো, তার আগে যদি আপনার কোনো রকম কারণে পেরিস্কিওপসিস পচে গেল, তাহলে সেটা আলাদা ব্যাপার। যেমন এই গাছটা আমি আপনাকে এক্সাম্পল দেখাতে পারি। এই গাছটা পেরিস্কিওপসিসটা নষ্ট হয়ে গেছিলো বলে এটাকে আমি ডিগ্রাফটিং করেছি, বাট এটা আনসাকসেসফুল ডিগ্রাফটিং, এটা আমি বলে দিচ্ছি। এটা কিন্তু আনসাকসেসফুল ডিগ্রাফটিং। গাছ দেখছেন রুট বের করে দিয়েছে, কিন্তু এই রুটটা এই গাছের রুট না। পেরিস্কিওপসিসটা যখন ভিতর থেকে কেটে বার করা হয়েছিল, সামান্য অংশ হলেও তার থেকে গেছিলো, সেই পেরিস্কিওপসিসটাই রুট বার করেছে। এই গাছটার কিন্তু রুট এরকম হয় না। এগুলো লং প্রসেস, এগুলো খুব ধীরে সুস্থে এক একটা দিন এক একটা টপিকই বোঝাতে হবে। যেদিন পেরিস্কিওপসিস গ্রাফটিং বোঝাতে হবে সেদিনকে শুধু সেইটাই বোঝাতে হবে। কারণ পেরিস্কিওপসিস গ্রাফটিংয়ের মধ্যে পেরিস্কিওপসিস রেডি করা, গ্রাফটিংয়ের পরে 7 দিন কোথায় রাখবো, হিউমিডিটি চেম্বার কী হবে, হার্ডেনিং চেম্বার কী হবে, তারপরে মেন শেডে কীভাবে রিলোকেট করব, একটু ভাস্ট টপিক, সময় লাগে। এটা একটা বড় সাবজেক্ট, মানে গাছেদের যে বিভিন্ন রকম জগৎ রয়েছে, ক্যাকটাসের জগৎটা একটা অনেক বড় জগৎ, অবশ্যই অনেক বড়। রাতারাতি সেটা অ্যাকোয়ার করা সম্ভব না। আমি 2023 সালে একটা এক্সপেরিমেন্ট করতে গিয়ে নিজের সামান্য ভুলের জন্য কয়েক হাজার গাছ মেরে ফেলেছি। কয়েক হাজার 18 সাল থেকে যে আমি এই গাছ নিয়ে কাজ করে আসছি, সে পর্যন্ত একটা সামান্য ভুলে কয়েক হাজার গাছ মেরে ফেলেছি। তো এটা বড় সাবজেক্ট, প্রত্যেক মুহূর্তে শেখার আছে, শিখতে হবে ধৈর্য ধরে। তোমার এই গাছগুলো অনলাইনে সারা ভারতবর্ষে যায়? সারা ভারতে যায়, সারা ভারত। তাহলে আমার সাবস্ক্রাইবার ফ্রেন্ডসরা সারা ভারতবর্ষ জুড়ে যারা রয়েছেন, তারা তোমার কাছ থেকে গাছটা নিতে পারবে, যে কোনো জায়গা থেকে গাছ নিতে পারবে। আমি কিন্তু শুধুমাত্র ইন্ডিয়া পোস্টেই ডেলিভারি করি, কোনো প্রাইভেট কুরিয়ার ইউজ করি না, কারণ প্রাইভেট কুরিয়ার ইউজ করে আমার পার্সেল লস্ট হয়েছিল এবং তার কোনো সদুত্তর ওরা দিতে পারিনি। তার জন্য আমি শুধুমাত্র ইন্ডিয়া পোস্ট ইউজ করি। ভারতীয় ডাক বিভাগের মাধ্যমেই তুমি পাঠাও? হ্যাঁ, স্পিড পোস্ট সার্ভিস। এবং সেক্ষেত্রে পদ্ধতিটা হচ্ছে, তোমাকে যখন হোয়াটসঅ্যাপ করবেন কেউ, আমাকে দেখুন, আমি এখানে কতগুলো বিষয় বলে দিই। আমাকে হোয়াটসঅ্যাপ করলে আমি তাকে গাছের ভ্যারাইটি জানাতে পারবো, কী কী আছে আমার কাছে তার রিকোয়ারমেন্ট অনুযায়ী। এছাড়া আমি আরেকজনের নাম নিতে চাই এখানে, যার নাম হলো সৌরভ ঘোষ, যে আমার শেডের সম্পূর্ণ গাছ সেলের একমাত্র রেসপন্সিবিলিটি নেয়। কারণটা হলো, আমি সারাদিন কাজ করার পরে বিক্রির দিকে মন দিতে পারি না, তো সে আমার শেডের সমস্ত গাছ বিক্রি করে, সানডে করে সে পোস্ট করে। কিন্তু সে তার কাছ থেকে আপনি গাছ কেনার পরে গাছ পাঠানো এবং গাছের প্যাকেজিং বা কোনো প্রবলেম হলে তার সম্পূর্ণ রেসপন্সিবিলিটি আমার। এরকম না যে সৌরভ ঘোষ থেকে অর্ডার করেছেন তার থেকে আপনি বুঝে নিন, না, রেসপন্সিবিলিটি আমার। তো আপনাদের ঘোষ কি তোমার গাছটাই পাঠান? আমার গাছটাই, উনি জাস্ট অর্ডার তোলেন, আমি পাঠাই। আমার প্যাকেজিং ডিপার্টমেন্টই প্যাকেজিং করে এবং আমি নিজে হাতে ডিসপ্যাচ করি গাছটাকে, ঠিক আছে। তো আপনারা ওনার প্রোফাইল ফলো করবেন, প্রোফাইল লিঙ্ক দরকার হলে আমি আপনাকে প্রোভাইড করে দেবো। ওনার প্রোফাইল ফলো করবেন, ওখানে পোস্ট পেয়ে যাবেন। প্রসেসটা হলো, প্রথমে আপনি কোনো একটা পোস্ট দেখে আপনার গাছ পছন্দ হলো, আপনি মেসেঞ্জারে কন্ট্যাক্ট করবেন, আপনাকে পেমেন্ট ডিটেলস দেওয়া হবে, আপনি পেমেন্ট করে দেবেন। পেমেন্ট করার 7 থেকে 10 দিনের মধ্যে আমরা গাছ ডিসপ্যাচ করব। ডিসপ্যাচ করে আপনাকে ট্র্যাকিং ডিটেলস দিয়ে দেবো। এটাই খুব সহজ প্রসেস। তাহলে যাবতীয় কাজটা তোমরাই করছো? যাবতীয় কাজ আমরাই করি, শুধু পয়সাটা অনলাইনে দিতে হবে। পূর্ণেন্দু, যদি কেউ মনে করেন যে ক্যাকটাস করবেন, তাহলে কি প্রথমেই এত বড় একটা সেট করার দরকার? কখনো না। আমি যখন 2018 সালে শুরু করি, আমি এত বড় সেট করিনি। আমি একটা এইটুকু সেট করেছিলাম, বাইরে আছে, দেখাতেও পারি আপনাদেরকে। দুটো জিনিস মাথায় রাখবেন, যত ছোট শেড করেন না কেন, শেডের যে বেস হবে
তার থেকে শেডের যে সিলিং হবে এটার মধ্যে ডিস্টেন্স যেন মিনিমাম 4 ফুট থাকে। শেডের চওড়া আপনি যতটা হাত দিয়ে অ্যাক্সেস করতে পারবেন, কারণ আপনি শেডের বাইরে থাকবেন, তো আপনি হাত দিয়ে যদি এতটুকু অ্যাক্সেস করতে পারেন এইটুকুই চওড়া করবেন, তার বেশি চওড়া করবেন না। লম্বা আপনার সুবিধা মতন যতটুকু জায়গা হবে। আর শেড মাটির থেকে শেডের অন্তত 10 ইঞ্চি বা 12 ইঞ্চি পায়া রাখবেন, নইলে ইঁদুরের উপদ্রব হবে। এই কটা জিনিস মাথায় রেখে শেড বানিয়ে ফেলুন। আর যদি বড় শেড বানাতে চান, এরকম বড় শেড, এটার পিছনেও একটা বড় সায়েন্স আছে। কোন দিকে কিরকম রাখতে হবে, আপনি দেখতে পাচ্ছেন আমার শেডের চারিদিকে জানলা আছে। তুমি কি আমাদের পুরো এর বিজ্ঞানটা একদিন শিখিয়ে দেবে? 100% বোঝাবো, 100% বোঝাবো। তাহলে আমরা একটা পরবর্তী পর্বে অবশ্যই করুন। ক্যাকটাস সাকুল্যান্টের শেড নিয়ে আমরা কথা বলবো। সাকুল্যান্টটা বলবো না আমি, সাকুল্যান্ট শুধু ক্যাকটাস। সাকুল্যান্টের অন্য জেনার। সাকুল্যান্ট হলে আবার এর পুরো পদ্ধতি আলাদা হয়ে যাবে। আমি বলতে পারবো না, আমার অভিজ্ঞতা নেই। তোমার কোনো অভিজ্ঞতা? আমার অভিজ্ঞতা নেই। আমি ক্যাকটাসটুকু বলতে পারবো যে কিরকম শেড লাগবে, কি করতে হবে, আমি সব বলে দেবো। অনেকের মধ্যে কনফিউশন আছে, অনেকে পার্সোনালি জিজ্ঞাসা করেন। একটা ভিডিওর মাধ্যমে যদি পুরোটা বলে দেওয়া যায়, সবাই একবারে দেখে নিতে পারবে। আর এই যে শেডটা করা হয়েছে, যদি এরকমই একটা কেউ শেড করতে চান, কিরকম খরচ হতে পারে? আমার এটা 315 স্কোয়ার ফিটের শেড। এই শেডটার খরচা শুনলে হয়তো অনেকেরই একটু মনে হবে বেশি খরচা হয়েছে। 1,45,135 টাকা খরচা হয়েছে। এই শেডের মধ্যে লোহার র্যাক থেকে শুরু করে সিলপলিন লাগানো, এক্সস্ট ফ্যান, লাইট, পুরো A to Z কমপ্লিট করে, এমনকি এর উপরে যে ম্যাটেরিয়ালটা দেখছেন শেড টেবিলের উপরে ডেকোলাম, এটা দেওয়া পর্যন্ত। আর যদি শুধু লোহার স্ট্রাকচারের কথা বলেন, তাহলে 1,08,000 টাকা খরচা হয়েছে। খরচাটা অনেকের কাছে বেশি মনে হতে পারে। 45 টাকাটাও তুমি লিখে রেখেছো? একদম পুরো হিসেব করা। 1,45,145 টাকা খরচা হয়েছে। 1,45,145 টাকা, মানে 145 এই খরচা আমার হয়েছে। ঠিক আছে, আমি হিসেবি, প্রচন্ড হিসেবি। না, সংসার নাহলে চালাতে পারবে না। অবশ্যই অবশ্যই। তো এই সমস্ত কিছুর সিস্টেম আছে। কেন জানলা রাখা হয়েছে, কোন দিকে জানলা রেখেছি, কোন দিকে রাখিনি, কোন দিকে ভ্যারিগেটেড গাছ থাকবে, গ্রিন নেট কোন দিক থেকে টানানো হবে, এক্সস্ট ফ্যান কোন দিকে টানানো হবে, সমস্ত কিছুর সায়েন্স আছে। মেনে চললে ভালো, মানে ভালো মানে কি সুবিধা হবে, সহজে গাছ বাঁচবে, গাছ সহজে বাঁচবে, গাছ সহজে বাঁচবে, গাছ খুশি থাকবে। একদম একদম। বিজ্ঞানটা না মানলে গাছগুলো কষ্টে থাকবে। আমার এখানে দেখুন সব গাছ ফ্রেশ কোয়ালিটি, চকচক করছে সমস্ত গাছ। তোমার খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব সুন্দর। তুমি চেষ্টা করি যতটা সম্ভব পরিষ্কার। এই কয়েক বছরের মধ্যে ক্যাকটাস জগতে নিজেকে প্রতিষ্ঠিত করেছো, আমরা খুব খুশি হলাম। ক্যাকটাসের অনেকগুলো বিষয় আমাদের এখনো অনেক জানা বাকি। আজকের প্রথম ভিডিওতে আমরা সম্পূর্ণ নিশ্চয়ই জানতে পারবো না, তবুও একটুখানি জিজ্ঞাসা করি যে ক্যাকটাসের যে সয়েল মিক্স, যদি কেউ এই মুহূর্তে তোমার কাছ থেকে গাছ কেনেন বা চিন্তা করেন যে গাছ কিনবেন, তাহলে এই মুহূর্তে ওনাদের কি প্রস্তুতি নেওয়ার দরকার? আচ্ছা, সবার প্রথম প্রস্তুতি হলো লাল বালি কিনতে হবে। কি রকম লাল বালি? ছাদ ঢালাই দেওয়ার জন্য যেরকম মোটা দানা লাল বালি ইউজ হয়, সেই লাল বালি কিনতে হবে। সবথেকে কোর্স স্যান্ড, সবথেকে কোর্স স্যান্ডটা, সেটাকে মিহি চালনি দিয়ে চেলে নিতে হবে। নিয়ে পাথরটা বাদ দিয়ে দিলাম, গ্র্যাভেলসটা বাদ হয়ে গেল। এবার আপনাকে বালিটা দেখে বুঝতে হবে বালিটা কতটা নোংরা। আমি যেমন বালি ইউজ করার আগে বালিকে কিন্তু রানিং ওয়াটারে ওয়াশ করি, পুরো কাদা বার করে দিই, পরিষ্কার বালি থাকে। তারপরে তার সাথে ভলিউমেট্রিকে আমি সিন্ডার এবং পারলাইট আর ফার্টিলাইজার মেশাই। যেমন ধরুন 4 পার্ট ভলিউমেট্রিকে, 4 পার্ট যদি আমি বালি নিই, তার সাথে 1 পার্ট সিন্ডার দেবো, 1 পার্ট পারলাইট দেবো, আর 1 পার্ট আমি যে মিক্স ফার্টিলাইজারটার কথা আপনাদেরকে পরে বানানো শিখিয়ে দেবো, সেই মিক্স ফার্টিলাইজারটা দেবো। দিয়ে সয়েলটা মিশিয়ে নিয়ে সেটাকে 1 টাইম ড্রেঞ্জিং হবে। সেটা একদম বেসিক ফাঙ্গিসাইড সাফ দিয়ে 1 টাইম ড্রেঞ্জিং হবে। ড্রেঞ্জিং করার 48 ঘন্টা পরে তাতে গাছ বসাতে হবে। ব্যাস, একদম ইজি, আর কিচ্ছু নেই এর মধ্যে। তাহলে এইটুকুই শুধু মাটিটা বাড়ানোর জন্য যতটুকু ঝামেলা, ব্যাস এইটুকুই ঝামেলা। তারপরে বসিয়ে দেন, তারপরে বসিয়ে দিলেন। তারপরে এরকম একটা পরিবেশ দিতে হবে, এরকম একটা পরিবেশ দিতে হবে যেখানে গরমকালেও যেন সূর্যের স্কর্চিং লাইটটা না পড়ে, শীতকালেও যেন কুয়াশা না পড়ে। মানে আমরা মূলত আটকাচ্ছি একেবারে সরাসরি যে সূর্যালোক, সেটাকে আর কুয়াশাটাকে। বর্ষার জল তো আটকাতে হবেই, এটা স্বাভাবিক ব্যাপার, এটা নতুন করে কিছু বলার নেই। আচ্ছা, কিছু কি ক্যাকটাসের ভ্যারাইটি যেগুলো আমরা খোলা আকাশের নিচে করতে পারি? হ্যাঁ, ম্যামিলারিয়া, বেনেকাই আমার কাছে বহু বছর খোলা আকাশে পড়েছিল। এচিনপসিস বহু বছর খোলা আকাশে পড়েছিল। অ্যাস্ট্রোফাইটাও আমি মাঝে মধ্যে, যেগুলো ধরুন ওল্ড স্পিসিস হয়ে গেছে, যেগুলো এখন সেরকম মার্কেট ভ্যালু নেই, আমার সেটার জায়গা কম দেখতে পাচ্ছেন, আমি এখানে রেখে সেগুলোকে জায়গা নষ্ট করতে চাই না, সেগুলোকে আমি বাইরে ফেলে রাখি। সেক্ষেত্রে খুব একটা অসুবিধা হয় না, কারণ ওই সয়েল মিক্সচারটা, ওই সয়েল মিক্সচার আপনাকে জল হোল্ড করাবে না, কিন্তু গাছের বড় হওয়ার জন্য এনাফ ময়েশ্চার দিয়ে দেবে। ময়েশ্চার দরকার। অনেকের ধারণা আছে ক্যাকটাসের জল দরকার হয় না। না, আমি কিন্তু এই গাছগুলোকে যখন ওয়াটারিং করি পুরো ঝাঁঝরি দিয়ে উপর থেকে জল ঢালি,
অন্যান্য গাছের মতন, অন্যান্য গাছের মতনই স্নান করিয়ে জল, একদম স্নান করিয়ে জল দিই। কিন্তু যখন আবার জল দেবো না, ওই যে জলটা দিলাম ওর পরে 3-4 দিন যতক্ষণ না সয়েলটা আমি আঙুল দিয়ে দেখবো যে পুরো ঝুরঝুরে হয়েছে, আর জল দেবো না। এবার এর মধ্যেও কিছু ক্যাকটাস আছে যেগুলোকে উপর থেকে ওয়াটারিং করা যায় না, যে সমস্ত গাছের কট হবে, কটন বাঁধবে, সে সমস্ত গাছের উপর থেকে জল দেওয়া যাবে না, কারণ এই কটনটা যদি ভিজে যায় এখান থেকে পচন ভিতরে ঢুকে যাবে। ও কটন যারা আছে তাকে উপর থেকে জল দেওয়া যাবে না। অ্যাস্ট্রোফাইটাম ম্যাক্সিমাম গ্রুপেই আপনি উপর থেকে জল দিতে পারেন। এগুলোর অনেক ভাগ আছে, অনেক অনেক ডিটেলস বিষয়। যেমন ধরুন এই গাছটায় ফল ধরে রয়েছে, এই গাছটা আপনারা দেখছেন ফল ধরে রয়েছে, বীজ এসে গেছে। এই ফল ধরে থাকা অবস্থায় এটাকে আমি উপর থেকে ওয়াটারিং করতে পারবো না, পারবে না, না, তাহলে আবার পচবে, তাহলে পচবে। কিন্তু এইটাতে যেমন ফল নেই উপর থেকে ওয়াটারিং করবো, কোনো অসুবিধা নেই। আর কেউ যদি তোমারই মতন ক্যাকটাসের বীজ তৈরি করা শিখতে চান, সেটাও কি তুমি শেখাবে? সব শিখিয়ে দেবো, সমস্ত কোনো ব্যাপারই না। তোমার কথা শুনে আমরা খুব আনন্দিত হচ্ছি এবং খুব উৎসাহিত হচ্ছি, এবং আশা করি তোমাকে আগামী দিনে আমরা তুলে ধরবো, যাতে মানুষেরা বা কিছু বেকার যুবক যুবতী তোমার পথ অনুসরণ করে স্বাবলম্বী হতে পারে। আমি আমার তরফ থেকে চেষ্টা করব, যে কেউ আমার কাছে দরকারি কেউ জানতে চাইতে আসবে তাকে আমি সবটা জানাবো। বন্ধুরা, আজকের মতো আমরা ভিডিওটি শেষ করছি। বাড়ির ছোট্ট ছাদের মধ্যে এই তুলনাহীন ক্যাকটাসগুলিকে দেখে যেমন আমরা অনেক অনুপ্রাণিত হলাম, অর্থনৈতিক স্বনির্ভরতার দিশা পেলাম, তার সাথে সাথে গাছেদের এক অদ্ভুত জগৎ, ক্যাকটাসের জগৎ, সেই জগৎ আমাদের মুগ্ধ করে দিল। কত রকমের বিষয় রয়েছে যেগুলো আমরা আগামী দিনে জানতে থাকবো। পুণ্যদা, তুমি তো কথাই দিয়েছো, জানাবে। অবশ্যই আপনারা আসুন, আপনাদের নলেজের ব্যাপারে আমার যতটুকু আছে আমি 100% শেয়ার করব। গাছ আমার এখান থেকে আপনারা যদি আপনাদের পছন্দ হয়, আপনাদের নিজেদের ইচ্ছে আপনারা কিনবেন, সেখানে কোনো জোর করব না। আর কোয়ালিটি আমার এখান থেকে আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো আপনাদেরকে এই কুসংস্কারটা মনের থেকে কাটাতে বলবো আমি, যে ক্যাকটাস করতে নেই, বাস্তুতন্ত্রের জন্য খারাপ। ক্যাকটাস খুবই ভালো জিনিস, আপনি নতুন প্রাণের জন্ম দিচ্ছেন, একটা প্রাণকে রক্ষা করছেন, এর থেকে ভালো কিছু হতে পারে না। তো আসুন আমার এখানে ভিজিট করুন, সবাইকে অভিনন্দন। আর আমি একটা জিনিস শুধুমাত্র আপনার অনারে একটা অফার আমি আজকে দিতে চাই। আপনার এই ভিডিও থেকে প্রথম 5 জন যারা আসবে আমার এখানে, তাদেরকে আমি তারা যা টাকার গাছ কিনবে তার উপর 5% অ্যাডিশনাল ডিসকাউন্ট দেবো। যে 5 জন আসবে তাদের সম্পূর্ণ ডিটেলস আপনার সাথেও আমি শেয়ার করব, যাতে কোনোভাবে কোনো রকম ডুপ্লিসিটি হওয়ার জায়গা না থাকে। এটা শুধুমাত্র আপনার চ্যানেলের জন্যই আমি এই অফারটা দিলাম। আগামী দিনেও আমরা তাদেরকে ভিডিওতে প্রকাশিত করব 100%। বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।